রেগুলেটরি এন্ড থেকে নতুন যারা দায়িত্ব নিয়েছেন তারা যখন কথাবার্তা বলবেন নিঃসন্দেহে এটার একটা প্রভাব আমাদের পুঁজিবাজারে থাকে। এই 3-4টা রিপোর্ট পেতে কি আসলে খুব বেগ পেতে হয়? চেয়ারম্যান যেহেতু নিজেই মাল্টিন্যাশনাল এনভায়রনমেন্টে কাজ করেছেন, উনি জানেন যে ওখানে মান্থলি রিপোর্ট হয়। মার্জিন রুলের যে চেঞ্জগুলো নিয়ে আসতে হচ্ছে এইগুলোকে আপনি কিভাবে দেখছেন? আমরা আসলে যদি বলি যে ঘন ঘন নীতি পরিবর্তন হলে মানুষের আস্থা থাকে না। এই সপ্তাহে বাজারটা আসলে কেমন দেখলেন? যারা ওই যে ইনসাইড বিভিন্ন কিছু জেনে একটা জায়গায় অ্যাকুমুলেট করেছিল তাদের একটা বড় ধরনের কিন্তু গ্যাপ হয়ে গেছে, সাধারণ বিনিয়োগকারী কিন্তু হয় না। শান্তা মিউচুয়াল ফান্ড প্রেজেন্টস টিভিএস মার্কেটসে স্বাগত জানাচ্ছি আমি আনিসুর রহমান। পাহাড় জয়ের মতোই জীবনের লক্ষ্যে পৌঁছাতে প্রয়োজন কনসিস্টেন্সি। প্রতি মাসে একটু একটু করে ইনভেস্টমেন্ট করুন আর লং টার্মের স্বপ্ন সত্যি করুন। প্রিয় দর্শক, আরও একটি সপ্তাহ পার হলো জুলাই মাসের। আমরা এখন যে অবস্থায় আছে তাতে বাজারটা অনেকটা সাইডওয়েজ মুভমেন্টের মধ্যে আছে। আমরা দেখছি যে কিছুটা বাড়ছে আবার কমছে, ভলিউম আগের চেয়ে কিছুটা কমে গেছে, মানে গত সপ্তাহের চেয়ে এই যে শেষ সপ্তাহ এটাতে ভলিউম কিছুটা কমে গেছে। এই পরিস্থিতির মধ্যে আমরা একটু আলোচনা করতে চাই যে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের যে নতুন কমিশনার এবং চেয়ারম্যান এসেছেন, তারা বিভিন্ন ধরনের কথা বলছেন। এই কথাগুলো একটু বিশ্লেষণ করতে চাই, তাদের এই কথাগুলোর কোনো প্রভাব পড়েছে কিনা বাজারে, এই বিশ্লেষণগুলো করব। বিশ্লেষণ করতে আমাদের সাথে স্টুডিওতে এসেছেন ঢাকা ইউনিভার্সিটির অধ্যাপক আলামিন। আলামিন স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি টিভিএস মার্কেটসে। জি, আপনাকে ধন্যবাদ। শুরুতে একটু বলতে চাই, তাই কমিশন জয়েন করার পর বিভিন্ন ফোরামে বিভিন্ন ধরনের কথা বলেছেন। এই বক্তব্যগুলোকে বাজারে কোনো ধরনের প্রভাব ফেলেছে আপনার কাছে মনে হচ্ছে? আপনাকে ধন্যবাদ আবারও। দেখেন, আসলে যেহেতু একটা রেগুলেটরি এন্ড থেকে নতুন যারা দায়িত্ব নিয়েছেন তারা যখন কথাবার্তা বলবেন নিঃসন্দেহে এটার একটা প্রভাব আমাদের পুঁজিবাজারে থাকে। কারণ মানুষ যারা রেগুলেট করে তাদের কথার উপর অনেক কিছুই নির্ভর করে। তো সেই কারণে আমাদের চেয়ারম্যান নতুন দায়িত্ব পেয়ে উনি বলেছেন যে আপনাদের সাথে প্রেস ব্রিফিংয়ের আগে উনি প্রায় লম্বা সময়ে চিন্তা করেছেন কিভাবে বাজারটাকে নিয়ে উনি কাজ করতে পারেন। সেটার বক্তব্যটার জন্য উনি প্রায় 2 মাস সময় নিয়ে সুন্দর একটা সুলিখিত বক্তব্য আপনাদের সবার সামনে বলেছে। যথেষ্ট একটা উনি কাজ করেছেন ওখানটায়। তো কাজ করার পাশাপাশি কিন্তু ওনার ওইটার অ্যাকশন প্ল্যানটাও মাথায় রাখা উচিত ছিল যে আমি যে কথাগুলো বলবো এই কথাগুলোর বাস্তবায়নের জন্য আমাকে ভিজিবল কিছু কাজ করতে হবে। তো ভিজিবল কাজ করতে যে উনি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের কথা বলে, আমি মনে করি যে 1.5 মাস সময়ের মধ্যে এত বেশি কথা বলেছেন, এই কথাগুলো না বলে যদি উনি বেশি কাজ করতে পারতেন তাহলে মানুষ এটাকে একটু পজিটিভভাবে নিত। কারণ দীর্ঘদিন ধরে উনি নিজেও বাজারে একটা দীর্ঘদিনের ওনার কর্পোরেট এক্সপিরিয়েন্স আছে এবং অন্যান্য যারা ওনার টিমমেট প্রত্যেকেরই অভিজ্ঞতা আছে। তারা কিন্তু জানে কী কাজটা করতে হবে, ক্রাইসিসটা কি। এখন কিন্তু এসে যদি সেই পপুলিস্ট স্টেটমেন্ট দেওয়া হয় যে আমরা এটা করে ফেলবো ওইটা করে ফেলবো, এবং উনি একটা জায়গায় বলেছেন এটা যে মানে বাজারটা আসার আগে আমি অনেক কঠিন মনে করেছিলাম, বাট এটা অনেক সহজ। মানে উনি বলে ফেলেন বিষয়টা অনেক সহজ, কিন্তু এখানে যারাই আসলে আসে আসলে ব্যাপারটা তো সহজ না। আবার উনি যে কথাটা বললেন, ওনার বলার মধ্যে ছিল যে আমরা বন্ধ কোম্পানি যেগুলো আছে সেগুলোর ব্যাপারে বলেছে যে দেশের বাইরে এগুলোকে বেশি দিন রাখে না, এরকম একটা স্টেটমেন্ট দিয়ে পরে সিএমজিএফ একটা বক্তব্য দিলেন। পরে আবার ওনার ডিসক্লেমার দিলেন যে ওনার বক্তব্যকে ডিস্টর্টেডভাবে দেওয়া হলো। এরপর আমি আবার বলবো যে উনি কিন্তু আরেকটা জায়গায় বলেছিলেন যে আমাদের যে এখন লিস্টিং রুলস অনুযায়ী ফ্রিকোয়েন্সি অফ রিপোর্টিং এটা কিন্তু IAS 34 অনুযায়ী হয়, ইন্টারিম রিপোর্ট যেটাকে বলে, এটা অলরেডি লিস্টিং রুলসের 16(1) অনুযায়ী এটা হলো আপনার Q1, Q2, Q3 3টা থাকে আনঅডিটেড এবং আরেকটা ফাইনালি অডিটেড। যেহেতু আনঅডিটেড তার কিন্তু কস্ট নাই, কস্ট না থাকলেও কিন্তু মানুষের কাছে 3টা তথ্য যায়। তথ্যের মধ্যে একটা হচ্ছে আপনার অপারেটিং ক্যাশ ফ্লোর অবস্থাটা, NAV, আরেকটা হচ্ছে EPS। এই 3টা বিষয় কিন্তু বিনিয়োগকারীর স্বার্থে খুবই প্রয়োজন, যেই দেশে কোনো ফর্মাল কোনো চ্যানেল থেকে কোনো তথ্য নাই। তাহলে এই এনটিটি যেখানে 3 মাস পর পর কোয়ার্টারলি রিপোর্ট দেয়, সেটার ব্যাপারে উনি বলছে যে কোম্পানিগুলোর মানে ঝামেলা এড়ানোর জন্য আমি এটাকে 6 মাস অন্তর, আগের যে ইন্টারিম রিপোর্টিং ছিল 6 মাস অন্তর একটা আনঅডিটেড রিপোর্ট আসবে, তারপর অ্যানুয়াল রিপোর্ট আসবে। এই জায়গা থেকে আপনাকে একটু ছোট প্রশ্ন করি, আপনি তো অ্যাকাউন্টিং পড়ান, যারা এখন অ্যাকাউন্টিং বুকস মেনটেন করে অনলাইন, মানে আপনার আসলে সফটওয়্যারে মেনটেন করে, এই 3-4টা রিপোর্ট পেতে কি আসলে খুব বেগ পেতে হয়? এটার কোনো বেগ পেতে হয় না, অলরেডি সবগুলো কোম্পানি তো এটাতে ইউজ টু, অলরেডি তারা এভাবে দিচ্ছে। আর যাদের বোর্ডের প্রবলেম আছে, যাদের লোকবল সংকট আছে, এরকম কিছু কিছু তারা শুধু প্রেয়ার দেয়, খুবই ইনসিগনিফিকেন্ট নাম্বার। সিগনিফিকেন্ট নাম্বার কিন্তু দীর্ঘদিন ধরেই এটার সাথে আপনার
ইউজ টু। এখন এইটাকে উনি যদি আরও লিঙ্গার করে তাহলে অ্যাসিমেট্রি অফ ইনফরমেশন, দ্যাট ইজ সামওয়ান নোজ বেটার দেন আদার, ইনসাইড ট্রেডিং, এগুলোকে আরেকটু উস্কে দেওয়া হবে। তাহলে আমি যেখানে নিজে চেয়ারম্যান যেহেতু নিজেই মাল্টিন্যাশনাল এনভায়রনমেন্টে কাজ করেছেন, উনি জানেন যে ওখানে মান্থলি রিপোর্ট হয়, কোয়ার্টারলি সেটাকে তারা আনঅডিটেড হিসেবে দেয়। তাহলে উনি এখানে এসে ওনার কাছ থেকে প্রত্যাশাটা তো মানুষের ছিল আরও বেশি। উনি এটাকে কিভাবে বলেন যে আমরা কাজ সহজ করার জন্য ওভার রেগুলেশন, এটা তো রেগুলেশন না, এটা তো হচ্ছে রিকোয়ারমেন্ট, নেসেসিটি। তাহলে কোনটা আমি রেগুলেশন মনে করছি, কোনটাকে নেসেসিটি মনে করছি, এটা তো আমাকে ফিক্স করতে হবে। এরপর উনি আরেকটা জায়গায় বললেন যে মানে আইপিও রুলসে যখন আমরা কাজ করেছিলাম তখন আমরা বলেছিলাম যে লোন রিপেমেন্টের জন্য আইপিও প্রসিড ব্যবহার হবে না, তবে কিছু কন্ডিশন ছিল। লোনের মধ্যে যদি আপনার ইমার্জিং বা এই লোনটা দিয়ে যদি আমার ব্যবসায়িক গ্রোথ হয়, ব্যবসায়িক সহায়ক হয়, সেই লোনটা আমি অল্টারনেট সোর্স হিসেবে পুঁজিবাজার থেকে নিতে পারি। বাট যদি এমন হয় যে আমার ক্লাসিফাইড লোন, কোনো ব্যাংকিং সেক্টর আমাকে এই লোনটা রিপে করছে না বা কেউ দিতে রাজি না, বস্তা বচা কোম্পানির মাধ্যমে শেয়ার ইস্যু করে প্লেসমেন্ট দিয়ে ওই ধরনের লোনের জন্য যেভাবে আগে কোম্পানিগুলো আসতো, সেটা যদি আমি ওপেন করি, তাহলে তো আলটিমেটলি আমরা আগের চেয়ে খারাপের দিকে যাব। তাহলে বিভিন্ন জায়গায় উনি যে ধরনের কথাবার্তাগুলো বলেছেন, সেই কথাগুলোর মধ্যে যদি আমি সাম আপ করি, তাহলে আমি বলবো যে এই কথাগুলো না বললে অনেক ভালো হতো। উনি একটা সবার সাথে পরিচিতিমূলক কথায় সুশাসনের জন্য আমাদের যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী পুঁজিবাজার নিয়ে সংসদে অনেকবার অনেক কথা বলেছেন, মাননীয় অর্থমন্ত্রী এই ব্যাপারে বিশেষজ্ঞ, উনি কিন্তু একদম খুবই নলেজেবল লোকজনকে এনেছে। তো নলেজেবল লোকজনের কথাবার্তা হওয়া উচিত খুবই চিন্তা ভাবনা করে, যেহেতু ওনার কথার সাথে বাজারে একটা প্রাইস মুভমেন্ট, রেসপন্স সব কিছু জড়িত, সেই কারণে ওনাকে অনেক সতর্কতার সাথে কথা বলতে হবে। আবার কথা আমি বলি না বলে কাজ করতে হবে, কারণ কথা শোনার জন্য মানুষের এখন আর ধৈর্য নাই। কারণ অভিজ্ঞ লোককে দেওয়া মানে উনি প্রথম থেকে আয়সা অ্যাকশনে নামবে। হ্যাঁ, উনি বেশ কিছু ভালো কাজ করেছে, ডিএসসিকে কিছুটা এম্পাওয়ার করেছে। লাইক যখন আগে কোম্পানি, বন্ধ কোম্পানি ভিজিট করতে হলে বিসিকের পারমিশন লাগতো, এটা বলে দিয়েছে যে হ্যাঁ আপনারা করবেন। বা ট্রেডকে যদি আমি ফ্যাসিলিটেট করার ক্ষেত্রে কোনোটা যদি ডিসিশন নিতে হয়, সাসপেন্ড করা বা কিছু করা, সেটাকে বিসিকের পারমিশন লাগতো, ওইটাকে উনি সহজ করেছেন যে না, এটা ডিএসসি নিবে। তাহলে মানে প্রাইমারি রেগুলেটর হিসেবে ডিএসসিকে প্ল্যাটফর্মকে যে ধরনের জিনিসগুলো স্মুথলি দেওয়া সম্ভব, এগুলো ওনার আমি বলবো যে উনি ভালোভাবেই করেছেন। এটা আমরা যে কর্পোরেট গভর্নেন্সের যে আমাদের ইউনিটটা ছিল, সেখানে আমরা বলেছি এই ধরনের এম্পাওয়ারমেন্ট তাদেরকে দেওয়া। এবং আমরা ইভেন আইপিওর চূড়ান্ত ক্ষমতাও কিন্তু দিয়ে আসছিলাম ডিএসসির কাছে। এখন এর জন্য তো দরকার ডিএসির একটা স্ট্রং বোর্ড। এখন ডিএসির বোর্ড মেম্বার যদি এই যারা আছেন, তাদের তো আমরা দীর্ঘ সময় ধরে দেখেছি যে তাদের মধ্যে নাথিং নিউ, মানে এমন কিছু ইনোভেটিভ নিয়ে আসতে পারে নাই বা এমন কিছু তারা করতে পারে না যেটাকে মনে করতে পারি যে এই বোর্ডটা প্রপার ফাংশনাল ছিল। সো এই বোর্ডের মধ্যেও কিন্তু আপনি যদি রিকনস্ট্রাক্ট করে, যারা বাজার বোঝে, বাজার নিয়ে যাদের ধারণা আছে, এই ধরনের ব্যক্তিত্বকে যদি আনা যায়, যাদের একটা ভিশনারি প্ল্যান আছে, তাহলে আপনি সব কিছুর কিন্তু একটা ইকোসিস্টেম কানেক্টেড হবে। এখন আমি এটাকে না করে যদি আমি আমার মতো করে মানে একটা এম্পাওয়ার করে দায় সারলাম, আরেকজন তার মতো করে তার ফাংশনটা করে দায় সারলো, কিন্তু দায় সারা গোছের কাজ যাই হোক না কেন। আপনাকে যদি আমি একটা এক্সাম্পল দিই, বুঝতে সুবিধা হবে আপনার বা আলোচনায় সহায়ক হবে। জানুয়ারি 7 তারিখ 2025-এ ঢাকা স্টক এক্সচেঞ্জ কর্তৃক 32টা কোম্পানির আপনার একটা তালিকা দিয়ে দিয়েছে কমার্শিয়াল অপারেশন কবে থেকে তাদের বন্ধ আছে। এখন এই জায়গাটা যখন দেওয়া হলো, তখন আমি কিন্তু সরাসরি প্রথমে দেখেই, কারণ সাধারণ বিনিয়োগকারী অনেকে এটা নোটিস করেনি, তো আমি দেখেই একটা স্টকের দাম বলবো যেটা সবচেয়ে বেশি সময় ধরে বন্ধ, 24 বছর ধরে বন্ধ, মানে 2002 সাল থেকে তার অপারেশন বন্ধ, একদম ডিসক্লোজারে দেওয়া আছে। সেই কোম্পানির দামটা তখন মাত্র 24 টাকা হয়েছে। আমি যখন নোটিস করেছি, তখন আমি কিন্তু প্রত্যেকের সাথেই ডাইরেক্টলি ইনডাইরেক্টলি কথা বলেছি। ইভেন আমি একটা প্রোগ্রামেই যারা একদম মানে এনফোর্সিংয়ের সাথে যারা আছে তাদের সাথেই কথা বলেছি। তারা ওর কাছে শিফট করে, যেমন ডিএসির এমডি বললো যে এটা চিফ রেগুলেটরি অফিসারের কাজ, সিআরওর কাজ। আবার বিসেক চেয়ারম্যান বলে যে আগের কথা বলছি, এখনকার না, যে এটা যদি ডিএসির বোর্ড আমাকে রিকমেন্ড করে দেন আমি সাসপেন্ড করতে পারবো। হ্যাঁ, আবার ডিএসি বলে আমাদের কাছে ডিলিস্টিং রুলস নাই। মানে এই যে এই হাত থেকে ওই হাত, ওই হাত থেকে ওই হাত, বা দিন শেষে আপনি একটা লিস্টেড কোম্পানি, আপনার এক্সচেঞ্জ বলে দিচ্ছে 24 বছর ধরে বন্ধ। এটা বলতে 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 সেই কোম্পানির দাম 100 টাকা বন্ধ চলে গেছে। তাহলে এই যে নতুন কমিশন এসেই তো সবার আগে দেখার দরকার ছিল যে বিগত 15-16 বছর যেরকম সিরিয়াল ট্রেডিং, যেরকম কারসাজি, যেগুলোর মধ্যে যা হয়েছে, এই ধরনের ঘটনাগুলো কোথায় কোথায় আছে। তারা তো বলেছে যে দুর্বল কোম্পানিগুলোর ব্যাপারে আরেকটু কঠিন হবে, এরকম একটা বার্তা কিন্তু দিয়েছে। আপনি হবে বলবেন কেন? আপনার তো হবে বলার দরকার নাই। মনে করছে যে যদি খুব রেগুলারলি মানে এখনই ধরে ফেলা হয়, বাজারে এটার একটা ইম্প্যাক্ট পড়ে কিনা, নেগেটিভ ইম্প্যাক্ট। দেখুন, নেগেটিভ পজিটিভের চেয়ে বড় কথা, যেটা খারাপ সেটাকে আজ হোক কাল হোক, কারণ এটা তো কেউ কিনতে আসবে না। যদি এমন থাকতো আমি একটা নতুন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি পেয়েছি, তারা সব ব্যাড অ্যাসেটগুলোকে কিনে নিচ্ছে,
এই শেয়ারগুলোকে কিনে নিচ্ছে, তাহলে ধরেন আপনার একটা এক্সিট প্ল্যান থাকতো, তারপর তারা রিকভারি প্ল্যান, রিভাইভ করার প্ল্যান, বিভিন্ন কিছু হতো। এই ধরনের কিছু যখন নাই, আমার তো কথা বলার কিছু নাই। আমি তালিকা দিয়েছি জানুয়ারি 7, 2025 থেকে, যথেষ্ট সময়। এর মধ্যে জেনে বুঝে যদি কেউ এখানে যায়, তার ফান্ড যদি ব্লক হয়, এটার দায় কেন রেগুলেটর নিতে যাবে? এটা তো রেগুলেটরের দায় নেওয়ার কিছু না। রেগুলেটর কি করতে পারতো? এসেই ওই বন্ধ কোম্পানিগুলোর বোর্ডকে রিস্ট্রাকচার করে দিতে পারতো, যে আমাদের এটা দীর্ঘদিনের অবজারভেশনে বন্ধ আছে, যদি ডিরেক্টরদের খুঁজে পাওয়া না যায়, চেয়ারম্যানকে খুঁজে না পাওয়া যায়, তাহলে তারা বোর্ড বেসিকের পক্ষ থেকে রিস্ট্রাকচার করে দেওয়ার সেই ডিসক্রিপশন তাদের আছে। বোর্ড যদি রিস্ট্রাকচার করে দেয়, বোর্ড তখন দেখতো যে তাদের রিয়েল ট্রু পিকচারটা কি। তাহলে আমরা কিন্তু যেই কথাগুলো বলছি সেই কথাগুলো বলা লাগতো না, অটোমেটিক্যালি পিকচারটা সামনে চলে আসতো। তো আপনি পিকচারও আনবেন না, কিছু বলবেনও না, আপনি বলবেন একবার বন্ধ করে দেওয়া উচিত, আরেকবার বলবেন যে না আমি এই ধরনের কথা বলি নাই, আমার বিকৃতভাবে উপস্থাপিত হয়েছে। তো সার্বিকভাবে তো আপনি আসলে নিজে বুঝতে পারছেন না আপনি কি বলছেন। না, এই যে আপনার কথা বলার কথা বলছেন যে বিএসসি থেকে চেয়ারম্যান অনেক কথা বলছেন, কথা আর কাজের সাথে কোনো সমস্যা নাই। যদি কেউ কথাও বলে কাজও করে তাতে তো সমস্যা নেই। আপনি এই যে বোর্ড রিস্ট্রাকচারের কথা বলছিলেন, আমাদের এমনি ভালো কোম্পানিগুলো আসলে ক্যাপিটাল মার্কেটে আসতে চায় না বিভিন্ন ধরনের কারণে। তার মধ্যে একটা রিজন অনেকেই বলে যে তারা যে কোনো সময় বোর্ড ভেঙে দিতে পারে, এই পাওয়ারটা নিয়ে তারা অনেক ভয় পায়, যে আমি এতদিন ধরে কোম্পানি গড়ে তুললাম, হঠাৎ করে এসে আমার বোর্ডটা। এই যদি এখন বেশ কিছু কোম্পানি বোর্ড ভেঙে দিয়ে এটা করে, আসলে নতুন করে কোম্পানি ইনক্লুড করতে কোনো... দেখুন, যে এইগুলোর বোর্ড ভাঙার কথা বলেছেন চরমভাবে নন কমপ্লাইট কোম্পানি। একটা এস্টাবলিশ ভালো কোম্পানি প্রথমত নিজেরা আসতেই চায় না। আসতে চায় না কেন? এটা বোর্ডের ইস্যু না। আসতে চায় না কারণ তারা প্রফিটেবল, তার ইকুইটি ফাইন্যান্সিংয়ের দরকার নাই। সে আপনার ব্যাংক থেকে ডেট ফাইন্যান্সিং করে, বন্ড ফাইন্যান্সিংয়ের মাধ্যমে সে তার কাজটা করতে পারছে। সো সে তার প্রয়োজনে আসে না। আর যারা আসে কেন আসে? যখন ব্যাংকিং চ্যানেল থেকে সে টাকা পায় না, যখন কোনো জায়গা থেকে টাকা পায় না, তখন সাধারণ মানুষের মাথায় এই জিনিসটা শিফট করার জন্য, একটা লুজিং কনসার্টকে শিফট করার জন্য আসে। সো আসা না আসার দ্যাট বিষয়টা অন্য জায়গায়। এটা কিন্তু আপনি যে বোর্ড ভেঙে দেওয়ার জন্য, বোর্ড ভাঙার কথা বলছি কোনগুলার, যেই সবের জন্য সাধারণ বিনিয়োগকারী সাফার করছে, তাহলে ওনার প্রথম একটা স্টেপ হওয়া উচিত ছিল, যেখানে সাধারণ বিনিয়োগকারী সাফার করছে, যেগুলোকে আমরা এনটিটির পক্ষ থেকে বলছি বন্ধ কোম্পানি, সেইগুলোর বোর্ডকে তলব করা যে কি অবস্থা, বিনিয়োগকারী স্বার্থেই তো বলা উচিত, যেহেতু আমি এটাকে ট্রেডিংয়ের মধ্যে রেখেছি। সেকেন্ডলি, আপনি আরেকটা জিনিস দেখবেন, বেশ কিছু কোম্পানি ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে, ডিভিডেন্ড তারা এজিএমে অ্যাপ্রুভ করেছে। আমরা কিন্তু রিফর্ম করার সময় দিয়ে আসছিলাম যে অ্যাপ্রুভ করার আগে আপনার ব্যাংকে আলাদা অ্যাকাউন্টে টাকা জমা থাকতে হবে, যেটা ডিভিডেন্ড অ্যাপ্রুভ হচ্ছে, এবং এটা নিয়ে এজিএমে যেতে হবে, তারপর টাকাটা উইদিন 3 ওয়ার্কিং ডেজ ডিসবার্স করে দিতে হবে। এই জন্য কিন্তু এই 25-এর এবং 24-এর যে আমাদের যে সময়টার কাজ ছিল, এগুলো কিন্তু অলরেডি যারা ডিক্লেয়ার করেছে সব ডিভিডেন্ড পে আউট করেছে। বাট এর আগে ওই যে আপনার মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডে অনেকে এখনো শিফট করে নাই, দেয় নাই সেটা। তাহলে আপনার তো প্রথম কথা ছিল যে একটা শেয়ার বোর্ডের গাফিলতির জন্য বা একটা শেয়ারের বিভিন্ন রকমের নন কমপ্লায়েন্সের জন্য সাফারার হচ্ছে বিনিয়োগকারী। কিভাবে সাফার হচ্ছে বিনিয়োগকারী? এক হচ্ছে আপনি ডিভিডেন্ডটা তো পাচ্ছেনই না, অন্যদিকে আপনার কোম্পানিকে ডাউনগ্রেডেড করে জেড ক্যাটাগরিতে নিয়ে যাওয়া হচ্ছে। তাহলে আপনার কোম্পানি জেড ক্যাটাগরিতে গেলেও আপনার লস, ডিভিডেন্ড না পেলেও আপনার লস, আপনি যখন বিনিয়োগকারী রেন্ডে থাকবেন। অন্যদিকে বোর্ড মেম্বারদেরও কোনো সমস্যা নাই, অন্যদিকে অন্য কারো কোনো সমস্যা নেই। তাহলে সবার আগে উনি বোর্ড মেম্বারদের অ্যাকাউন্ট যদি ফ্রিজ করে দিত, যে আপনি এই কোম্পানিকে কমপ্লাইট না, যেহেতু আপনারাই বোর্ডে ডিসাইড করেছেন, আপনারা এজিএম অ্যাপ্রুভ করাইছেন, আপনি দিতে পারছেন না মানে তাহলে আপনি জনগণের সাথে প্রতারণা করেছেন, অথবা আপনার অ্যাকাউন্ট ফ্রিজ থাকবে ততদিন যতদিন পর্যন্ত জনগণের ক্লেম ক্লিয়ার করা হবে। এটা হতো প্রো পিপল, প্রো ইনভেস্টর। তাহলে আপনি এসে কিন্তু কোন জায়গাটায় ফোকাস করবেন, কোথায় যে কাজ করবেন, কোথায় বিনিয়োগকারীর আস্থা রিগেইন করা যায়, এটার ভিজিবল কিছু করতে হবে। আমি শুধু বলবো বড় কিছু করে ফেলবো, এটা মানুষ তখনই বিশ্বাস করবে যখন দেখবে কিছুটা হলেও কাজ হচ্ছে। আর আপনি কোনো কাজ না করে শুধু বলেই যান যদি আমি এটা করে ফেলবো সেটা করে ফেলবো, এটা তো অতি কথনের জন্য তো বাজার আরও ক্ষতি হবে। আমরা একটু অন্য একটা টপিক আসি, মার্জিন রুল নিয়ে আবার নতুন করে কথা হচ্ছে। আমাদের এমনিতেই বলা হয় যে আমাদের কোনো নীতি মানে টেকসই হয় না, এটা খুব দ্রুত চেঞ্জ হয়, এটার কারণে বিজনেসের অনেক ইম্প্যাক্ট পড়ে। আপনারা গত কমিশনের সময় আপনারা একটা মার্জিন রুলের খসড়া দিয়েছিলেন, সেটা হয়েছে। এই জায়গা থেকে আবারও মার্জিন রুল যদি চেঞ্জ করা হয়, এই যে যেটা বলা হয় যে নীতির একটা মানে পজিশনে থাকা, এটা থাকছে না, এটা বাজারকে আরও ইম্প্যাক্ট পড়বে কিনা, সেই সাথে মার্জিন রুলের যে চেঞ্জগুলো নিয়ে আসতে হচ্ছে, এইগুলোকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, আমরা আসলে যদি বলি যে ঘন ঘন নীতি পরিবর্তন হলে মানুষের আস্থা থাকে না লোকাল বিনিয়োগকারীদেরই, ফরেনাররা তো আরও অনেকটা দূরে সরবে, কারণ ফরেনাররা প্রতিটা ফ্যাক্টরকে অ্যানালাইসিস করে। তো এখানে আমরা যখন যে রিফর্মটা করেছিলাম তখন কিন্তু আলোচিত সমালোচিত হলেও মার্জিন রুলসটা নিয়ে প্রত্যেকেই বলেছে যে না, অনেকদিন পর যে মার্জিন রুলসটা এসছে এটা প্রো ইনভেস্টর, কারণ আমরা কিন্তু ইনভেস্টর প্রোটেকশনের জন্যই কাজটা করেছিলাম।
এখন ধরেন এখান থেকে আমাদের ইনিশিয়াল যে ছিল যে মার্জিনটা কিন্তু একটা পার্মানেন্ট ব্যবস্থা হতে পারে না। যেই দেশের ইকোনমিতে আপনার মার্জিনের জন্য ইফেক্টিভলি 17% মতো আপনাকে ইন্টারেস্ট দিতে হয়, অথচ ক্যাপিটাল মার্কেট প্রতি বছর কন্টিনিউয়াসলি নেগেটিভ ইকুইটি জেনারেট করে, তাহলে এই মার্জিনটা আপনি প্রথম নেবেন কেন? এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন। তো মার্জিন না নিয়েও তো ইকুইটি ব্যবসা করা যায়। মার্জিন সাধারণত কারা নিয়েছে? এ পর্যন্ত যারা নিয়েছে উইথ দ্য হেল্প অফ ব্রোকারেজ হাউস অ্যান্ড যারা লোন প্রোভাইডার নিয়ে কিন্তু বাজারে প্রায় 18-20 হাজার কোটি টাকা নেগেটিভ ইকুইটি জেনারেট করতে তারা হেল্প করেছে। তারা শেয়ারগুলোকে ডাম্পিং পাম্পিংয়ের একটা স্টেশন করেছে, প্রাইসিং বাড়িয়েছে মার্জিনের শেয়ার টেনে, তারপর যে একটা ব্রোকার হাউস বলেন বা একটা এবার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আইসিবির কোডেও বিভিন্ন শেয়ার পার্কিং দিয়েছে। তাহলে ইন্ডিভিজুয়াল গ্যামলার মার্কেট থেকে আউট হয়ে গেল, প্রাতিষ্ঠানিকভাবে আইসিবি কিন্তু ট্রিপল হয়ে গেল ফাইন্যান্সিয়ালি, কারণ তার এই টাকাটা এখানে ব্লক হয়ে গেল, আর বিনিয়োগকারী বাজারের জন্য লিকুইডিটিটা একদম খুবই ড্রাই হয়ে গেল। তাহলে আপনি যে এই মার্জিনের নেগেটিভ ইফেক্ট দেখেছেন, এটা দেখেই কিন্তু আমরা নেগেটিভ ইফেক্টটা যাতে না হতে পারে তার জন্য যাবতীয় ব্যবস্থা করেছি। কারণ আমি আপনার ইকুইটি ব্যবসা তো কেউ নিষিদ্ধ করে নাই, আপনি মার্জিন নিলে একটা রুলসের মধ্যে নেন, একটা নিয়মের মধ্যে নেন। আপনার এরকম হয়েছে একজন 1:10 মার্জিন দিয়ে দিয়েছে, আপনার সাথে সক্ষতা ভালো, বিভিন্ন কিছু ভালো, পার্কিংয়ের জন্য দিয়েছে, ইভেন চেকের একটা পাতা দিয়েছে, চেক নগদায়নও হয় নাই, সেটার উপর মার্জিন নিয়েছে, নিয়ে তারপর শেয়ার টেনে অনেক দূর নিয়ে গেছে, সে জানে T+2 সে বের হয়ে যাবে বা T+3 সে বের হয়ে যাবে, এবং অটোমেটিক্যালি এই বার্ডেনটা শিফট হবে কোথায়? যে লোন প্রোভাইড করেছে তার। আর যে লোন প্রোভাইড করেছে তারও এখানে একটা মানে নিশ্চয়ই কোনো একটা তারও বেনিফিট ছিল, না হয়তো এই ধরনের রুলসকে ভায়োলেট করে করতো না। বা কনসোলিডেট অ্যাকাউন্টেরও বিভিন্ন টাকা পয়সা বিভিন্ন জায়গায় নিয়ে গিয়েছে, বহুভাবে যদি আমরা দেখি যাবতীয় ঝামেলা কিন্তু ব্রোকারেজ হাউস এন্ডগুলো থেকেই আসে উইথ দ্য হেল্প অফ সাম ইনফ্লুয়েন্সিয়াল সো কল্ড মার্কেট মেকার। এবং আমরা এখনো কিন্তু দেখতে পাচ্ছি যে সেই আওয়ামী পিরিয়ডে যেসব মার্কেট মেকাররা বাজারকে ডমিনেট করতো, কেউ আবার ফিরে এসেছে। চেঞ্জগুলো নিয়ে কিছু বলতে চান? যে নতুন তারা যে ভাবছিল, প্রথম বলছিল যে বুক ভ্যালুর উপরে থাকবে, তারপর ইন্স্যুরেন্সের কথা কিছু আসছে, যে আসলে মার্জিন রুলে যে সিগনিফিক্যান্ট চেঞ্জগুলো করতে যাচ্ছে, এগুলো নিয়ে কিছু বলতে চান? দেখুন, আমরা যেহেতু এগুলো এখনো পাবলিক ওপিনিয়নের জন্য ড্রাফট হিসাবে দিয়েছে, এটা ফাইনাল না হওয়া পর্যন্ত আমরা কিন্তু দায়িত্বশীল জায়গা থেকে অনেক কিছু বলতে পারি না। বাট আমরা যেটা করে দিয়ে এসেছিলাম সেটারও কিন্তু সেই কমিশন অনেক কিছু আবার স্টেক হোল্ডারদের সাথে কথা বলে অনেকটা মডিফাই করেই কিন্তু ওই রুলটা তখন এনেছিল। এখন যারা ধরেন বিভিন্ন রকম মতামত তারা দিচ্ছে, তারা নিজেরাও কিন্তু ওই মতামতগুলোই দিয়ে আসছে যেটা অনুযায়ী ফাইনাল হয়েছিল, মানে ওনাদের মতামত ছাড়াও কিন্তু সেটা নেওয়া হয় নাই। এখন আবার নতুন কমিশন দেখে আবার নতুন কিছু বলা, নতুনভাবে চাপ তৈরি করা, আরও কিছু বেনিফিট নেওয়া যায় কিনা দেখা। তবে যদি আমি ফাইনালটা হওয়ার পরে দেখি যে সাধারণ বিনিয়োগকারী রাইট প্রোটেক্টেড হচ্ছে, এবং যদি দেখি আমি যে এখানে ধরেন যারা ওইভাবে এটাকে বলে তাদের ফেভারে আনার জন্য এটা প্রেশার ক্রিয়েট করছে, এটার জন্য আমি ডিটেল বিশদভাবে একদম তথ্যপাত্র সহ ধরেন আর্টিকেল লিখে আমি একদম জাতির সামনে এই জিনিসটা ক্লিয়ার করবো যে আসলে বিষয়টা কি হয়েছে। তো এই জন্য আমি যেহেতু ফাইনাল কিছু হয় নাই, আলোচনার জায়গায় কিছু না বলি, কারণ যেই কথাগুলো বলছে সবই প্রস্তাবনা, সবই আলোচনা। ফাইনালি ওনারা কোন জায়গাটায় যে ফাইনাল মার্জিন রুলসটা নিয়ে আসে আমরা সেটা দেখব। সেই রুলসটা নিয়ে আসার পর যদি দেখি যে আমাদের যে রুলসটা আমরা করেছিলাম এখানে যে রুলসটা আছে তাতে এই রুলস বেশি পরিমাণে মানুষকে মার্জিন একটা জায়গায় ধাবিত করে দিন শেষে মানুষের ক্ষতি করবে। কারণ আমাদের বাংলাদেশে তো স্টক মার্কেটে মার্জিন কোত্থেকে নেবেন? আপনার অ্যাসেট যেটাতে ইনভেস্ট করবেন সেই অ্যাসেট কোয়ালিটি খুঁজলে তো 60-70টার বেশি কোম্পানি নাই। আপনি 60-70টা কোম্পানির বেশি কোম্পানি যদি লিস্টেডের মধ্যে না থাকে, 50% হচ্ছে বি ক্যাটাগরি আর জেড ক্যাটাগরি, 200-র মতো কাছাকাছি প্রায় জেড এবং বি। বি মানে হচ্ছে 0.25, 0.01। আমাদের মার্কেটের যে পরিস্থিতি, আমরা 2010-এও দেখছি ক্র্যাশ করেছে মার্জিনের কারণে। এখন যদি মার্জিন দিয়ে আর্টিফিশিয়ালি টাকা ইন করা হয়, সেই ক্ষেত্রে মার্কেট যদি বেড়ে যায়, এটা যদি টেকসই না হয়, আবার তো একটা ফোর্স সেলের মধ্যে পড়লে আবার দেখা যায় অনেক ধরনের বিনিয়োগকারী আসলে ক্ষতিগ্রস্ত হবে। সেই জায়গা থেকে মার্জিন রুল তো টাইট থাকাই বোধহয় ভালো, যাতে সাধারণ বিনিয়োগকারীরা যারা ছোট তারা এই জায়গায় আসলে ইনভলভ না হয় সেফটির জন্য। অবশ্যই দেখেন, আমরা কিন্তু সাধারণ বিনিয়োগকারী প্রোটেকশনের জন্যই আমাদের কিন্তু যেটা আমরা খসড়াতে আমরা করেছিলাম, 3টা গ্রুপকে বলেছিলাম মার্জিনের বাইরে রাখতে। ছাত্র ছিল, এর মধ্যে হাউসওয়াইফ ছিল, পেনশন আর্নার ছিল, এবং তাদের ক্ষেত্রে একটা কন্ডিশন ছিল তারা যদি হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল হয়, তার ট্যাক্স ফাইলে যদি 2 কোটি টাকা বা তার চেয়ে বেশি অ্যাসেট দেখানো থাকে, তার যদি রেভিনিউ ফ্লো রেগুলার থাকে, তাহলে ওটাকে সে চিন্তা করে মার্জিন নিতে পারে। আর যারা ধরেন ওই রকম ইনকাম নাই, তাহলে 17% ইন্টারেস্ট আপনি দিবেন, আবার আপনি গেইন করবেন, সে ধরনের এক্সপার্টাইজ যদি আপনার না থাকে, মার্জিনটা আপনি কেন নেবেন? তো এইখানে কিন্তু মার্জিনটাতে ব্যবসা হয় ব্রোকারেজ হাউসদের, কারণ তারা কিন্তু ফোর্স সেলের টাইমে ফোর্স সেল দিয়ে টাকা নিয়ে যাবে, এবং মার্জিন যাদের থাকে তারা আবার ফ্রিকোয়েন্টলি ট্রেড করে। তাহলে একদিকে ট্রেডিং কমিশনটা পায়, আরেকদিকে ব্রোকারেজের এন্ড থেকে এই সুদটা পায়। এই জন্য তাদের পক্ষ থেকে, বিশেষ করে এই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রেশার থাকে মার্জিনটাকে বেশি যাতে ফ্যাসিলিটেট করা যায়। আমি মার্জিন ফ্যাসিলিটেট করবো কখন? যখন আমার একটা স্টেবল অ্যাসেট থাকবে। আমার অ্যাসেট ভ্যালু যদি ভলেটাইল হয়, অ্যাসেটের উপর বেস করে যদি মার্জিন দেই, তাহলে অ্যাসেটের প্রত্যেকটা রিস্ক ফ্যাক্টরটা আমাদের দেখতে হবে। আমরা রিস্ক বেসড
যেই রিপোর্টিংয়ের যে বিষয়গুলো আছে সেগুলোকে নোটিসে রেখেছিলাম, বা মার্জিন দেওয়ার ক্ষেত্রে স্ট্রেস টেস্ট করা, ইকোনমির মানে ঋণের কী অবস্থা, এখানে কতটুকু কী অবস্থা, ইন ডিটেল আমরা কাজ করে দিয়ে এসেছি। এখন তারা এসে যদি এগুলো না পড়ে না দেখে, তারা যদি নিজের থেকেই কিছু বলে বা যেগুলো আছে সেগুলোর উপরই পাবলিক পপুলিস্ট মতামত নিয়ে একটা কিছু দিয়ে দেয়, রেগুলেটরের এন্ড থেকে কিন্তু এটা পারে না। আমি 1000টা দাবি করব, হ্যাঁ, আমার ব্যবসার জন্য, রেগুলেটর দেখবে সেই ব্যবসাটা কি বিনিয়োগকারীর স্বার্থে কিনা, সেই ব্যবসাটা কি বিনিয়োগকারীকে সাপোর্ট করবে কিনা। এখন বিনিয়োগকারীকে যদি সাপোর্ট না করে, বিনিয়োগকারীর স্বার্থে যদি না হয়, তাহলে ব্যবসা সবসময় আমি একটা গোষ্ঠীকে দিব যারা আজীবনই ব্যবসা করে যাচ্ছে, কোনো আউটপুট না দিয়ে সে নিজের ব্যবসাটা ম্যাক্সিমাইজ করছে, গভর্নমেন্ট ট্রেজারিতেও কিছু দিচ্ছে না, কোথাও কিছু দিচ্ছে, এখান থেকে পরবর্তীতে প্রচুর টাকা মানি লন্ডার্ড হচ্ছে, দেশের বাইরে চলে যাচ্ছে, একটা গোষ্ঠী টাকা বানাচ্ছে। স্যার, ওই যে আইপিও নিয়েও কথা হচ্ছে, বিএসসিসি চেয়ারম্যান বলছেন যে ভালো কোম্পানিগুলোকে নিয়ে আসতে চান, বাইরের দেশের যেসব কোম্পানি আমাদের দেশে বিজনেস করে ব্রাঞ্চ আকারে তাদেরকে নিয়ে আসতে চান। এর সাথে ডিরেক্ট লিস্টিংয়ের কথা হচ্ছে, আমাদের ডিরেক্ট লিস্টিংয়ের কিছু এক্সপিরিয়েন্স আছে। সেই জায়গা থেকে একটু বলবেন কি যে আইপিও নিয়ে যেভাবে কথা বলছেন, যে ভালো কোম্পানিগুলো নিয়ে আসার জন্য ওনারা যে আগ্রহ প্রকাশ করছেন, এটাকে আপনি কিভাবে দেখছেন, আর সাথে ডিরেক্ট লিস্টিংটাকে কিভাবে দেখছেন? দেখুন, ওনাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার পরপরই বাজারে কিন্তু বেশ আলোচিত ছিল। উনি যেহেতু মাল্টিনেশনাল এনভায়রনমেন্টে কাজ করেছেন, উনি জানেন কী কারণে মাল্টিনেশনাল কোম্পানিগুলো তালিকাভুক্ত হয় না। খুব দ্রুত সময়ের মধ্যে উনি মাল্টিনেশনাল তালিকাভুক্ত করবেন, এটা একটা প্রত্যাশার জায়গা ছিল। এর পরবর্তীতে আমি ওনাদের মুখ থেকে যেগুলো শুনলাম, সেখানে উনি বললেন যে আইপিও রুলস আমরা যেমন করেছি যে লোন শোধ করার জন্য আপনি পাবলিক মানি নিতে পারবেন না, এটা একটা ছিল। এটার ক্ষেত্রে আমরা কিন্তু আবার কিছু এক্সপ্লেনেশন রেখেছিলাম যে যদি আপনার এই লোনটা গ্রোয়িংয়ের জন্য বা গ্রোথের জন্য হয়, এবং আপনি যদি রিপেমেন্টের ক্যাপাসিটি থাকে ডেট ইকুইটি রেশিও অনুযায়ী, সেক্ষেত্রে আপনি নিতে পারেন। বাট ক্লাসিফাইড লোন, যেই লোনটা আপনার বিভিন্ন বড় বড় গ্রুপের ক্লাসিফাইড লোনের জন্য, তারা যদি পাবলিক কাছ থেকে টাকা নেয়, তাহলে ওই লোন রিপেমেন্ট দিয়ে তো আলটিমেটলি কোম্পানির গ্রোথ এনশিওর করা যাবে না। তাহলে ক্লাসিফাইড লোনকে কোনো অবস্থাতে এটার জন্য আপনি আইপিও ইস্যু করাতে পারেন না। আর আপনি ডাইরেক্ট লিস্টিংয়ের কথা বলছেন, 2007 থেকে 10-এর মধ্যে প্রায় 10টা কোম্পানি আমরা ডাইরেক্ট লিস্টিং এসতে দেখছি। এর মধ্যে 5টা ছিল আপনার স্টেট ওন, আর 5টা ছিল মানে আবার প্রাইভেট সেক্টর থেকে আসা আর কি। তো এই প্রতিটার মধ্যে যখন প্রাইভেট সেক্টর আসলো, যখন বিভিন্ন পলিটিক্যাল, আপনি তখন জানবেন যে সামিট অ্যালায়েন্স পোর্টের যে তাদের যেই ওই ওশান কন্টিনেন্টাল লিমিটেড নামে একটা কোম্পানি ছিল সেই সময়কার আজিজ খানদের ফ্যামিলির শেয়ার, এগুলো ওইসব কোম্পানি যখন এসে অ্যাবনর্মাল প্রাইস মানুষের কাছে নিচ্ছিল, তখন গভর্নমেন্ট, সেই সময়কার গভর্নমেন্টই চিন্তা করেছে এতে কিন্তু সাধারণ পাবলিকের হাত পুড়বে, কারণ ডাইরেক্ট লিস্টিংয়ে টাকাটা কিন্তু পেয়ে যায় সরাসরি কোম্পানি, ইনভেস্টর তারপর এটা থেকে প্রফিট গ্রোথ হলে পরবর্তীতে এখানে যা হবে আর প্রাইসটা ধরে রাখতে পারে না। আপনি ইন্টারেস্টিংলি খেয়াল করবেন, 10টা কোম্পানি ডাইরেক্ট লিস্টিংয়ে আসছে, যেই প্রাইসে ডাইরেক্ট লিস্টিংয়ে ক্লোজিংয়ে আসছে, শুধু একটা কোম্পানির প্রাইস ধরে রাখতে পারছে, বাকি 9টাই ধারে কাছে নাই, অনেক নিচে আছে। তাহলে প্রিভিয়াস স্টোরি দেখে এখান থেকে আপনি কী ধরনের মেসেজের মাধ্যমে কাকে আপনি আনতে পারবেন সেটা ক্লিয়ার না হয়ে আপনি বলে দিলেন যে আমরা এটাকে নিয়ে আসবে। তো নিয়ে আসার আগে যে প্রফিটেবল ভেঞ্চার সে তো আসতেই চায় না, যে প্রফিটেবল ভেঞ্চার সে আসতেই চায় না, যে আমার তো দরকার নাই ইকুইটি, আমি ডেট ফাইন্যান্সিংয়ে যাব, আমার শর্ট টার্ম ফাইন্যান্সিংয়ে, আমি ইকুইটি মানে তো লং টার্ম ওনারশিপ আমি আরেকজনকে দিচ্ছি। তাহলে তাকে আনার জন্য যদি কোনো পলিসি সাপোর্ট, এটা গভর্নমেন্টের একদম উপর থেকে আসতে হবে, যে আমি মার্কেট গভীরতা বাড়ানোর জন্য যেগুলো বড় বড় কোম্পানি আছে, যেগুলো আমরা বলেছিলাম 1000 crore অ্যান্ড অ্যাবাভ যারা ব্যাংক থেকে লোন নেয়, তারা লোনটাকে ব্যাংকিং খাত থেকে না নিয়ে পুঁজিবাজার থেকে নিবে, যেটা ওয়ার্কিং ক্যাপিটাল লোনের ইস্যু আমরা বলেছিলাম ওখানটা। কারণটা ছিল এটা যে এই লোনটা যদি আমরা নেই, তাহলে কি হচ্ছে, ব্যাংকের উপর চাপ কমে গেল এবং পুঁজিবাজারেরও গভীরতা বাড়লো। ভালো কোম্পানি যদি সেই লোনটা নেয়, কারণ তার সার্ভিসিংও হবে, গ্রোথও থাকবে, এক্সপানশন হবে, প্রফিটেবিলিটিও আসবে, ডিভিডেন্ড পে আউটও হবে। তাহলে আপনি এইগুলোকে বিচার বিশ্লেষণ না করে ঢালাওভাবে আপনি নিয়ে আসবেন, আনার পর সেইটাকে যে আগের মতো মানিমেক করবে, তাহলে আওয়ামী লীগ সরকারের যে বদনাম হয়েছে তার চেয়ে বেশি বদনাম নিতে হবে বিএনপি সরকারকে, যদি প্রুডেন্ট কোনো স্টেপ আপনি নিতে না পারেন। কারণ হসপসভাবে এক একজন এক একটা বলবে, আপনি তার সাথে রেসপন্স করে কাজ করবেন, পুরো বিষয়টাকে স্টাডি করবেন না, প্রত্যেকটা স্টেক হোল্ডার দেখবেন না, এটা না হলে কিন্তু আপনি কিন্তু লং টার্ম এটা সাস্টেনেবল হবে না। স্যার, আমরা একটু সময় শেষ করতে চাই, তার আগে একটু মিউচুয়াল ফান্ড নিয়ে কথা বলতে চাই। বিএসসিসি চেয়ারম্যান মিউচুয়াল ফান্ড নিয়েও কথা বলেছেন যে মিউচুয়াল ফান্ডকে আসলে একটু ভালো জায়গায় দেখতে চান। সেই জায়গা থেকে আমরা দেখেছি গত 2 মাসে আসলে মিউচুয়াল ফান্ডেরও একটা গ্রোথ হয়েছে, যাদের ন্যাব এখনও কম তারা ন্যাবের প্রায় অনেক উপরে চলে গেছে। এর আগে বিএসসিসি একটা সিদ্ধান্ত দিয়েছিল যে যারা ক্লোজ এন্ড মিউচুয়াল ফান্ড আছে তাদেরকে, যারা ন্যাবের নিচে প্রাইস আছে একটা নির্দিষ্ট পরিমাণে, তাদেরকে এজিএম করে ওপেন এন্ডে আসার কথা। পুরো বিষয়টাকে আসলে যদি একটু ছোট করে বলেন। দেখুন, মিউচুয়াল ফান্ড সম্পর্কে চেয়ারম্যান যে কথাটা বলছেন, এইটা বাজারে মিসলি রিপোর্টেড বা মিসলি রেসপন্স হয়েছে। লাইক উনি কিন্তু বলেছেন যে সারা পৃথিবীতে মিউচুয়াল ফান্ড একটা হচ্ছে অত্যন্ত কার্যকর মানে ফান্ড রেজিংয়ের একটা জায়গা, যেটা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীগুলোকে ম্যানেজ করে থাকে, সেটা কিন্তু উনি ওপেন এন্ডের কথা বলেছেন।
ওপেন এন্ড মানে আমি ধরেন একটা ডিপিএস স্কিমের মতো টাকা জমা দিয়ে দেবো, একটা প্রফেশনাল ফান্ড ম্যানেজার ফান্ড ম্যানেজ করবে, সে তারপরে দেখবে ডিসক্লোজারে কোন কোন অ্যাসেট কেনা হয়েছে এবং তার ন্যাব অনুযায়ী আমি সেল করে দিলে 2 দিনের মধ্যে টাকা ফেরত পাবো, এইটা সম্পর্ক নিয়ে বলেছে। বাট মার্কেট রেসপন্স করেছে যত মিউচুয়াল ফান্ড আছে সব। তাহলে বিসেকের দায়িত্ব হবে যারা ওইসব মিউচুয়াল ফান্ডে ফেক র্যালি দিয়েছে তাদেরকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসা। যে আমার বক্তব্য তো ছিল কি নিয়ে, আমার বক্তব্য ছিল বাজারে গভীরতা বাড়াতে নতুন নতুন মিউচুয়াল ফান্ড নিয়ে আসা হবে যেটা ওপেন এন্ড নেচারের হবে। আর যেটা ক্লোজ এন্ড, পৃথিবীর কোনো জায়গায় ক্লোজ এন্ড মিউচুয়াল ফান্ড এখন কোথাও নাই, নাই বললেই চলে। ক্লোজ এন্ড মিউচুয়াল ফান্ড আপনি যেটাকে টাইম আছে যে এত তারিখের মধ্যে ক্লোজ হয়ে যাবে, এটাকে একবার এক্সটেনশন নিয়ে বাড়ালেন, আবার এটাকে বাড়ানোর কথা বলে ওপেন এন্ডে কনভার্ট করবেন। এখন আপনার অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট যদি খুবই ভয়ঙ্কর অবস্থা থাকে, ওপেন এন্ডে আপনি কনভার্ট করে হবেটা কি? আরেকজন কি ফান্ড দিবে এটাকে রেস্কিউ করার জন্য? আপনি এটা করবেন কি? তো আসলে এই বিষয়গুলোকেও কিন্তু যথার্থ বিশ্লেষণ করার প্রয়োজন আছে। যে মিউচুয়াল ফান্ড বললেই বা রেগুলেটরের মুখ থেকে একটা নাম শুনলেই যে একটা সেক্টরকে বাড়ানো বা কমানো যা ইচ্ছা তাই করানো হয়, এইটাতে পাবলিককে সচেতন থাকতে হবে। কারণ পাবলিক যদি সচেতন না থাকে তাহলে এক এক দিন এক এক ধরনের বক্তব্য থেকে আংশিক কিছু আসবে, পুরো কনক্রিট কিছু না বুঝে বিনিয়োগ শিক্ষার অভাবে লোকজন এই জিনিসগুলোতে রেসপন্স করবে এবং দিন শেষে গ্যামলাররা সাকসেসফুল হবে। কারণ গ্যামলাররা কিন্তু এই কমিশন আসার আগে বিভিন্ন জিনিসে পজিশন নিয়ে রেখেছে। যখনই এই কমিশন এসে কথাবার্তা বলা শুরু করছে, ভালো একটা গ্রোথ হয়েছে, তারা কিন্তু ডিস্ট্রিবিউট করে বসে আছে। তারা কিন্তু আপনার আলটিমেটলি মানুষ যখন কেনে তারা তখন কেনে না, তারা তখন সেল করে। আর আমরা সাধারণ বিনিয়োগকারীর যে জায়গাটা থেকে দেখি, তারা ওই জায়গাটায় কেনে যখন একটা শেয়ারে র্যালিতে যায়, এবং র্যালিতে গেলেই সে তখন মনে করে আমি খুব T+2 কিছু একটা নিয়ে বেরোয় যাবো বা আমি পেয়ে যাবো, কিন্তু দিন শেষে কিন্তু আর সে ওই জাল থেকে বেরোতে পারে না। আপনি বলছিলেন যে মার্কেটের পরিস্থিতি, আমিও শেষ করতে চাই মার্কেট নিয়ে। বাজারটা কেমন দেখছেন? আমরা দেখছিলাম যে বাজারটা প্রায় 6,000 পয়েন্টের কাছাকাছি ঘুরছে। আবার এদিকে একটা যুদ্ধ পরিস্থিতি আবারও নতুন করে ইরানে শুরু হয়েছে। সব মিলিয়ে বাজারের ভলিউমটা 1600 থেকে আবার 900 ঘুরে আসছিল। পুরো মানে এই সপ্তাহে বাজারটা আসলে কেমন দেখলেন? কি মনে হচ্ছে, টেকসই হবে অথবা বাজারের গ্রোথ দেখছেন কিনা? দেখুন, সাধারণ বিনিয়োগকারীর জন্য বাজার তেমন লুক্রেটিভ না, বাট যারা ওই যে ইনসাইড বিভিন্ন কিছু জেনে একটা জায়গায় অ্যাকুমুলেট করেছিল তাদের একটা বড় ধরনের কিন্তু গ্যাপ হয়ে গেছে। সাধারণ বিনিয়োগকারী কিন্তু হয় না, আমি বারবার বলছি, কারণ এটা বললে অনেক সাধারণ বিনিয়োগকারী রিয়্যাক্ট করে যে আমাদের তো কমে গেছে কিনেছে। এখন ওরা কমে গেছে কিনেছে কেন? কারণ যারা আগে কিনেছিল অনেক নিচে তারা কিন্তু আপনাকে ডিস্ট্রিবিউট করে এখন সে বসে আছে, সে আবার আরেকটা জায়গায় হয়তো কমলে আবার এগুলো নাকি মুভ করাবে। আবার তখন এখন আবার ইস্যু নিয়ে আসছে যে যুদ্ধের ইস্যুটা নিয়ে, যেহেতু ট্রাম্পের ঘোষণার পরে আরও এটাকে কাজে লাগাতে সুবিধা হয়েছে বিভিন্নভাবে। এমনি আমার প্রফিট টেকিংয়ের একটা মোড ছিল, পাশাপাশি ওটাকে অনুসর্গ হিসাবে লাগালাম, লাগিয়ে দুইটাকে একসাথে মিলিয়ে যদি পাবলিকের কাছে একটা ছাড়া যায়, আবার বিভিন্ন ধরনের নেতিবাচক খবর, যেই মার্জিন রুল এখনো ফাইনাল হয় নাই, ওটা থেকে বিভিন্ন পত্রপত্রিকা লেখালেখি হচ্ছে, তারও একটা প্রভাব আছে। বিভিন্ন কিছু মিলিয়ে কিন্তু আসলে ক্ষতিটা হচ্ছে। সেই জন্য আমি সাধারণ বিনিয়োগকারীকে বলবো যে অবশ্যই আপনি আপনার বিনিয়োগ সিদ্ধান্তটা আপনার ক্যালকুলেশনে নেবেন। কে কোথায় কি বলছে, গুজব কোত্থেকে আসতেছে, কার কথায় কি আছে, ফাইনাল রুল না আসা পর্যন্ত ড্রাফটে কি আছে, কোথায় কি আছে, এগুলো নিয়ে রেসপন্স করার কোনো দরকার নেই। কারণ দিন শেষে পুঁজিটা আপনার, ক্ষতি হলে আপনারই হবে। এখানে যারা এইটা নিয়ে ব্যবসা করছে তার কিন্তু কোনো ক্ষতি নাই, কারণ তার কাজই এটা মিস ইনফরমেশন, গুজব, বিভিন্ন কিছুর মাধ্যমে আপনার হাতে শেয়ার ধরাবে, আপনি এখান থেকে লুজার হবেন, আপনি লুজার হইলেই সে গেনার হবে, এটা তাদের প্ল্যান। যে জায়গায় বাজার আছে এই জায়গা থেকে আপনি কি টেকসই কিছু দেখছেন কিনা? 6,000 পয়েন্টকে ক্রস করে যাওয়া, ইকোনমি বলেন, সব মিলে মার্কেটের যে পরিমাণ মানি ফ্লো ছিল, তাতে কি আপনার মনে হচ্ছে যে 6,000 পয়েন্ট মানে খুব শিগগিরই হয়তো বা এটা ক্রস করে যাবে, ভলিউমটা 1500 কোটির উপরে কন্টিনিউ হবে, এরকম মনে হচ্ছে? দেখুন, ভলিউম হওয়ার জন্য কিন্তু নতুন কমিশনের কোনো দায় দায়িত্ব নাই, বা তারা এটার ক্রেডিটও নিতে পারে না। কারণটা কি? কারণ ট্রেজারি বিল বন্ডের রেট কমে যাচ্ছে। অনেকেই যারা ওইখানে ইনভেস্টমেন্ট ছিল, ফান্ডটাকে, বাজারটাকে লুক্রেটিভ মনে করে যে নতুন কমিশন আসবে, নতুন আশার সঞ্চার হবে, তারা এখান থেকে পজিশন নিয়েছে, তাই ভলিউমটা কিন্তু বেড়েছে। তো এই ভলিউম বাড়াটা কিন্তু সাস্টেনেবল করতে হলে ভালো স্ক্রিপ্ট বাজারে নিয়ে আসতে হবে এবং ভালো গভর্নেন্স মেকশিওর করতে হবে, এবং পুঁজি বাজারে সাধারণ বিনিয়োগকারী প্রোটেকশন বান্ধব নীতি দিতে হবে। যে আমরা যদি বড় বড় স্টেক হোল্ডার গ্রুপের প্রেসারে তাকে বেনিফিট দেওয়ার জন্য কোনো কিছু নেই, তাহলে হয়তো সাময়িক আমি ভলিউম বাড়াতে পারবো, সাময়িক আমি কিন্তু মানুষকে দেখাতে পারবো সাকসেস, বাট দিন শেষে এটা সাস্টেনেবল হবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ টিভিএস মার্কেটসে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর আলামিন স্যারের সাথে। তিনি কিন্তু বলছিলেন যে বিএসসিসির যে সিদ্ধান্তগুলো নিয়েছে বা বিএসসিসির চেয়ারম্যান যে কথাগুলো বলেছেন সেগুলোর কিছু সমালোচনাও করছিলেন, কিছু ব্যাপারে প্রশংসাও করছিলেন। তবে বাজার সাস্টেইন হওয়ার জন্য তিনি বলছিলেন যে বিনিয়োগকারীদের সুবিধা দেওয়ার মতো বা বিনিয়োগকারীদের প্রোটেকশন দেওয়ার মতো নীতিমালা না থাকলে আসলে বিনিয়োগকারীরা বরাবরের মতো যে ক্ষতিগ্রস্ত হয় সেটা হবে। তবে আশার কথা হচ্ছে যে আবার বিভিন্ন রুলস দিয়ে বিএসএসএ কাজ করছে, ওগুলো কী রকমভাবে আসে সেটার উপরে ডিপেন্ড করবে আসলে বাংলাদেশের ভবিষ্যৎ পুঁজিবাজার।
টিভিএস মার্কেটসের পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল।